নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। অবশ্যই বাংলাদেশের বিষয় নিয়ে তো থাকবই, এবং তার সঙ্গে মহেশতলাতে, পশ্চিমবঙ্গের মহেশতলাতে গতকালও আপনাদের দেখিয়েছিলাম, সেখানকার একটা পোস্টমর্টেম নিঃসন্দেহে ওখান থেকেও হবে। কিন্তু তার আগে আজকে গোটা দেশবাসীর কাছে এক ভয়াবহ শোকের দিন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যা লন্ডনগামী ছিল সেটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে বিমানটি গিয়ে আছড়ে পড়ে হচ্ছে আহমেদাবাদে, এবং সেখানে বহু মানুষ হতাহত হয়েছেন, মারা গেছেন। অত্যন্ত শোকাবহ এই ঘটনা, এবং এই দুর্ভাগ্যজনক আজকের এই দিনটিতে আমরা তবু তাদের স্মরণ করছি, নিহত যারা হয়েছেন। এবং এই সাম্প্রতিক সময়ের এই ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় সত্যি এই যে শোক তা জানানোর মতো পরিস্থিতি অনেক নেই। গোটা দেশ আজকে শোকাহত, এবং যারা আহত হয়েছেন, গুরুতর আহত রয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তারা অন্তত আরোগ্য হয়ে সুস্থ হয়ে উঠুন, সর্বশক্তিমানের কাছে এই কামনা করি। চলে আসছি আজকের যে খবরে। ডক্টর ইউনূস, রোজ বলতে হয় এরকম অনেকেই হয় যখন পরিস্থিতি যখন বেগড়বাড়ি হয়ে যায়, যখন পরিস্থিতি আর অনুকূলে থাকে না, তখন হচ্ছে একে ওকে ধরে গালমন্দ করা শুরু করে। বিদেশের মাটিতে যেমন একদিকে নিজের দেশকেও তিনি কখনো কখনো এমন সমালোচনা করছেন, যেমন আগেরবার বিএনপিকে সমালোচনা করেছিলেন যে একটাই দল ভোট চায় ডিসেম্বরের মধ্যে, ওটা জাপানে বলেছিলেন। সেই দলের প্রধানের সাথে বৈঠকে বসবেন তিনি, সেখানে অনেক রকম বোঝাপড়ার ব্যাপার আছে, সেগুলো তো নিঃসন্দেহে আপনাদের কাছে অনেকটাই তুলে ধরবো, বিভিন্নভাবে তুলে ধরার একটা তো অবকাশ থেকেই যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত চক্ষুশূলা, এই 32 ধানমন্ডির পর জাতীয় সঙ্গীতটাকেও পরিবর্তনের একটা প্রচেষ্টা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যারা মৌলবাদী রয়েছেন এবং বাংলাদেশের যারা জামাতি আছেন, তারা অনেকেই রবীন্দ্রনাথের যে পৈতৃক বাড়ি সেখানে গিয়ে ভাঙচুর করেছে মৌলবাদীরা, এবং উৎসাহের সঙ্গে তারা গিয়ে ভাঙচুর করছেন। দেখুন সেই ছবি। যখন এই বাড়ি তৈরি হয়েছিল বা যখন এগুলো তৈরি হয়েছিল, তখন অখণ্ড ভারতই ছিল, মানে আজকের পাকিস্তান বা আজকের বাংলাদেশ ছিল, কিন্তু এক রাগ আর কি, এবং সেই রাগ গিয়ে আছড়ে পড়েছে, এবং ক্রমশ দুটো বাংলার মধ্যে এবং একই ভাষাভাষী মানুষের মধ্যে কিন্তু একটা বিরাট একটা প্রাচীর তৈরি হয়ে গেছে ক্রমশ, এবং এই কাজটি নিরলসভাবে করে যাচ্ছে বাংলাদেশের দুষ্কৃতী মৌলবাদীরা। আজকে রবীন্দ্রনাথের যে গৃহ, সেখানে ভাঙচুর হয়েছে, সেই ছবি আপনাদের কাছে দেখালাম। এবং অবশ্যই এই নিন্দনীয় কাজ একদিন যথাযোগ্য বিচার হবে। কিভাবে কখন হবে কোনো কিছুই পড়ে থাকে না। আজকের ইতিহাসের এই যে সব নিন্দিত ঘটনাগুলোর সাথে যারা সাক্ষী থাকলেন বা যারা এই কাণ্ডগুলো ঘটালেন, যখন একটা অনাগত সময় আসবে তাদের ভয়ঙ্কর রকম লজ্জা পেতে হবে। এই সমস্তগুলো বাংলাদেশে চলমান, এবং লন্ডনে তিনি রয়েছেন। কি রেটে কালো পতাকা যে দেখানো হচ্ছে, তার কুশপুত্তলিকা, সেখানে জুতোর মালা ইউনূস সাহেবের, এবং বাছা বাছা বিশেষণে ওই তার যে প্রেস সচিব, তাকে প্রেস সচিবকে বাছা বাছা বিশেষণে তাকে আখ্যায়িত করা হচ্ছে। সেখানে এবারে ইংল্যান্ডে তিনি প্রধানমন্ত্রীর সাথে আদৌ সাক্ষাৎ হবে কি না এই নিয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই, কিন্তু ইমিডিয়েটলি সেখানে আগামী সময়ে যে পরিস্থিতি যে রীতিমতো গুরুতর হতে চলেছে, এবং তারেক রহমানের সাথে যে বৈঠকে কি বেরিয়ে আসবে, সে তারেক রহমানের সাথে বৈঠকের কি বেরিয়ে আসবে, তার কারণ তারেক রহমানের সাথে একটা ঘটনা রয়েছে। তারেক রহমান 17 বছর ধরে বিদেশে নির্বাসিত জীবনযাপন করছেন। তারেক রহমান শেখ হাসিনার সময় দেশে ফেরেননি,
এটা না হয় বোঝা যেত, কিন্তু এখন তো 9 মাস অতিক্রান্ত, তার উপর মামলা উঠে গেছে, তিনি দেশে কেন ফিরছেন না? এই প্রশ্নটা যেমন রয়েছে। কোথাও কি সেনাবাহিনীর আপত্তি রয়েছে, নাকি 5ই আগস্টের আগে কোনো রকম একটা চুক্তি ছিল জামাত, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এবং ইউনূস সাহেবের মধ্যে, যে কারণে তিনি ফিরছেন না? এইসব প্রশ্নগুলো রয়েছে, এবং তার সাথে অবশ্যই মহেশতলাতে আমরা যাব, তারও একটা অ্যানালিসিস চলবে। তার কারণ বাংলাদেশের একদিকে যেমন তীব্র মেরুকরণ, একদিকে আওয়ামী লীগের উপর আক্রমণ, রাজনৈতিক হিংসা প্রতিহিংসার ব্যাপার যেরকম কাজ করছে, তার সাথে রয়েছে এক মেরুকরণ। বাংলার রাজনীতিতেও একটা মেরুকরণের ছবি তো এই মুহূর্তে রয়েছে। তার কারণ মহেশতলাতে যে সংঘর্ষ এবং পুলিশের উপর যে আক্রমণ, তা কিন্তু সেখানেও একটা হিন্দু মুসলমান প্রশ্ন এসে গেছে। ভালো রকমভাবেই সেখানে এই বিষয়টা চলছে, থমথমে পরিবেশ। এটা দেখছেন এ প্রান্তের ছবি, পশ্চিমবঙ্গের মহেশতলা, আখড়া, এই যে জায়গাগুলো, এইখানে হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য এটা অত্যন্ত সুপরিচিত, এবং সেখানে গতকাল দুপুর থেকে এটা শুরু হয়েছে যে, এবং সেখানে পুলিশের উপর আক্রমণ হলেও প্রচুর গ্রেপ্তারও হয়েছেন, বহু মানুষ গ্রেপ্তার হয়েছে। উভয় পক্ষ। আখড়া খাজা পার্ক অঞ্চলের ছবি আপনারা দেখছেন, এই আজকের বিকেলের ছবি। আমরা ওখানে যাব, আমাদের সাংবাদিকের কাছে যাব, তবে তার আগে আমি দেখে নিই আমাদের আজকে প্যানেলে যারা রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়, ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, প্রাক্তন IPS দেবাশিস ধর, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন উত্তরবঙ্গ থেকে, রয়েছেন বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে যিনি বলছেন, একদম উত্তরবঙ্গে সীমান্ত অঞ্চল থেকে রয়েছেন গৌতম দত্ত, তিনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেবেন। আমি একটু শুরুতে দেবাশিসবাবু আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের পরিস্থিতিও যেমন একদিকে, যেহেতু বাংলাদেশটা ইস্যু এবং তার সাথে এখানেও রয়েছে, আপনি কি মনে করেন বাংলাদেশে নরেন্দ্র মোদীকেও এবং নিশানা করেছেন এবারে, লন্ডনে বসে বলেছেন ইউনূস সাহেব যে ভারত কেন চুপ করাচ্ছে না, অডিও ক্লিপগুলো যে শেখ হাসিনা এরকম বারবার করে বলছেন আর কি, সেই সম্পর্কে তিনি বলেছেন। প্রথমে এর উত্তরটা একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে ইউনূস সাহেব আসলে এখন ঠিক কী পরিস্থিতিতে রয়েছেন বলে আপনি মনে করছেন? দেখুন, ইউনূস সাহেব ক্ষমতাতেই, ওটাতে ক্ষমতায় আসা বলে না, জোর করে যিনি ওই পথ অবলম্বন করে এসছেন, উনি যদি এখন ভারতকে দায়িত্ব দেন যে শেখ হাসিনাকে কেন ভারত চুপ করাচ্ছে না, এর থেকে হাস্যস্কর কিছু হতে পারে না। তো আপনি যদি নিজে গণতন্ত্র না মানেন, আপনি অন্যকে প্রথমে ওই যে প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। তো ইউনূস সাহেবের দেখুন প্রত্যেকটি মুভ, যেভাবে ওটা একটা ছাত্র আন্দোলনের নাম দিয়ে পিছনে বিভিন্ন অবশ্যই রাষ্ট্রশক্তির সাহায্য নেওয়া হয়েছিল, এটা একটা বড় একটা পার্সপেক্টিভ ছিল এবং ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য। এবং যে প্ল্যানিং আমরা দেখেছি একটা বৃহত্তর ইসলামিক কান্ট্রি, এবং এই বেশ কিছু বছর ধরে যে আমাদের এখানে এই যে আমাদের পশ্চিমবাংলা যে আমাদের একটা শান্তির বাংলা ছিল, দীর্ঘদিন ধরে এই অশান্ত করার যে প্রক্রিয়া, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং মোহাম্মদ ইউনূস কিন্তু এরই একটা বলতে পারেন একটা মুখ ছিলেন। তো উনি এই যে প্ল্যানটা করে উনি যে সামনে একটা আন্দোলনকে সামনে রেখে উনি যে ক্ষমতায় এসেছিলেন, উত্তর পূর্ব ভারতকে বলেছে অশান্ত করার, এবং একটা বৃহত্তর অনেক বড় ছক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন দেখুন উনি ভারত আজকে কতটা শক্তিশালী উনি হয়তো সেটা অ্যাসেস করতে পারেনি, তার অ্যাসেসমেন্টে ভুল হয়েছে। তা ভুল হওয়ার পরে আজকে যখন উনি বিভিন্নভাবে চেষ্টা করছে, উনি বুঝতে পারছেন ওনার ভবিষ্যৎ কী হতে চলেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি কোনোভাবে বিভিন্নভাবে ওনার এভিনিউজ উনি খোঁজার চেষ্টা করছেন যে উনি এখান থেকে কি করে বেরিয়ে আসবেন। তো ওনার আর খুব ক্ষণস্থায়ী ওনার এই পরিকল্পনা একদম শেষ পর্যায়ে চলে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি ভারতবর্ষকে উনি উপদেশ দেওয়ার মতো ধৃষ্টতা কি করে হচ্ছে আমি জানি না। তো এটুকু আমি বলতে পারি যে মোহাম্মদ ইউনূসের সমস্ত রকম পরিকল্পনা শেষ, এবং তার একদম শেষের পথে। সেনাবাহিনীর প্রধানও ওনার কথা এখন শুনছেন না। তো যেটা গভর্নমেন্টটাই নির্বাচিত নয়, তো সেই গভর্নমেন্টকে আমরা কোনোভাবে
তাকে স্বীকৃতিও দিতে পারি না, বা মানে আমাদের ইউনাইটেড নেশন বা অন্যান্য যে ফোরামগুলো রয়েছে সেক্ষেত্রেও সেই স্বীকৃতি তারা কিন্তু কখনোই পেতে পারে না। তো এই বাংলাদেশের এই ব্যাপারটা খুবই আর ভারত কখনোই বাংলাদেশের ইন্টারনাল পলিসির মধ্যে এইভাবে ঢুকবে না, বাংলাদেশ নিজেরাই ঠিক করবে। ইন্টারনাল পলিসি মানে এমনিতে রণধীর জয়সওয়ালের যে শেষ একটা বক্তব্য ছিল ডিসেম্বরের মধ্যে ভোট, আজকে বাংলাদেশে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুর, সেই ছবিটা বিপজ্জনক এই ঘটনা, সেই বিপজ্জনক সব লোকজন এবং দেখুন কি উন্মত্তের মতো গিয়ে ঝাঁপিয়ে পড়ছে সেই ছবি, এবং মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হয়েছে যেগুলো আর্কাইভাল ভ্যালুজ রয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ, তদন্তের 3 সদস্যের কমিটি রয়েছে। এবং আমরা একটু রণধীর জয়সওয়াল, যিনি ভারতবর্ষের তিনি মুখপাত্র বিদেশ দপ্তরের, তার বক্তব্য একটু শুনব। Now on the question of vandalization in Bangladesh, we strongly condemned the despicable attack, and vandalization of the ancestral home of Gurudev Rabindranath Tagore by a mob on 8th June 2025. The home, historically called Rabindra Kachari Bari, is located, as you would know, in Sirajganj district of Bangladesh. The violent act is a disgrace to the memory and the inclusive philosophy and teachings that the noble feature. এটা স্পষ্টত যে ভারত কিন্তু মানে রবীন্দ্রনাথের, বিশ্বকবি রবীন্দ্রনাথের বাড়ি, এবং এটাকে কিন্তু ভারত তার প্রতিক্রিয়া মানে ব্যক্ত করেছেন। এই বিষয়গুলো নিশ্চয়ই একটা সময় তো নিশ্চয়ই হিসাব হওয়া উচিত। দেখুন, প্রকৃতপক্ষে যদি দেখা যায় যে বাংলাদেশকে মানে স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারত জন্ম দিয়েছে, আজকে যদি আমি আমার পিতা আর মাতার কথা ভুলে যাই দিয়ে এই ধরনের আচরণ, মানে ওই ধরনের অত্যাচার, এবং পাকিস্তানের সেনাবাহিনী রাজাকার বাহিনীর থেকে আমরা যাদেরকে মুক্ত করেছি, করে যে স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছি, যে স্বাধীন রাষ্ট্রের আমরা জাতীয় সঙ্গীত যার স্রষ্টা, তাদের প্রতি যে আচরণ, মানে এদের আমরা কোনো সভ্য সমাজের মানে প্রতীক হিসাবে ধরতে পারি না। এদের এই কমিটি হবে হবে যে দেশে কোনো ল বলে কিছু নেই, এবং সেই পুরো জিনিসটা কিন্তু আজকে আমরা পশ্চিমবাংলা ওই একই ইয়েতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি পশ্চিমবাংলার প্রসঙ্গে ডেফিনেটলি আসবো, তার কারণ হচ্ছে মহেশতলাতে বিষয়টা তো আমরা অবশ্যই ঢুকতে হবে। প্রতীকবাবু, এই যে বাংলা বাঙালির যে সংস্কৃতি, যা বিশ্বজনীন রূপ পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে, ওখানে মৌলবাদীদের তাণ্ডব, তারপর অবশ্যই মহেশতলাতেও আসবো, সেখানেও আরেক ধরনের মৌলবাদী কার্যকলাপগুলো যেরকমভাবে বিস্তৃতি লাভ করছে, কোথাও একটা জায়গায় ডক্টর ইউনূসে মানে এরকম ইতিহাসের সন্ধিক্ষণ যখন তৈরি হয়, কিছু কিছু লোক তাকে এরকম লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ছাড়েন। আর যতই উনি মিষ্টি মিষ্টি কথা বলুন, আন্তর্জাতিক তার খ্যাতিকে সঙ্গে নিয়ে, কোনো ক্ষেত্রে না সংস্কার, না কোনো দায়িত্ববোধ, না কোনো জায়গায় এসে নেই, এই নিয়ে বিশ্বজুড়ে রয়েছে। লন্ডনের মতো জায়গায় কি ভয়ঙ্কর প্রতিবাদ হচ্ছে, তারপরে কি নির্লজ্জের মতো শফিকুল আলম দেখছি বলছেন দুর্দান্ত সম্বর্ধনা পেয়েছি। এই যে মানে এটাকে কিভাবে, উনি একসময় পুলিশ কর্তা ছিলেন, উনি জানেন যে এগুলো আইপিসি কোন ধরনের, মানে বাটপাড়ি বলে একটা শব্দ আমরা জানি, এইরকম ইন্টেলেকচুয়ালি এই ধরনের, এটা তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করছে, এবং এগুলো খুব কড়া হাতে কিভাবে ইন্টারভেনশন হওয়া উচিত, এই জায়গাটা থেকে আপনি কি মনে করেন? না, এটা তো একমাত্র রাস্তা হচ্ছে গিয়ে নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠন। কিন্তু আমি আগেও বলেছি যে এনারা তাদের একটাই লক্ষ্য, নির্বাচনকে বিভিন্ন আছিলায় পিছিয়ে দেওয়া। এবং এখন বাংলাদেশে যেটা করার চেষ্টা হচ্ছে, যে সংস্কারটা আসলে হচ্ছে যে ভারতবর্ষ বা বাঙালি আনার সাথে বাংলাদেশের যে একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা মুছে দেওয়াটাই এদের সংস্কার বলে আমার মনে হচ্ছে। কারণ বারবার আপনি দেখবেন যে বাঙালি জাতিসত্তা, বাঙালি আবেগ, সেখানে হিন্দু যারা মাইনরিটি, তাদের ওপরে যে অত্যাচার, এই যেগুলো ধরুন আজকে যে রবীন্দ্র স্মৃতিশালায় যেরকম ভাঙচুর হলো, এইগুলো হচ্ছে গিয়ে রাষ্ট্রের মদত না থাকলে করা যায় না। আপনি যদি আজকে আপনি ভাবেন যে এইখানে আমি একটা আমার মিউজিয়াম আছে, বা আমাদের পশ্চিমবঙ্গে কোনো একটা মানে ধরুন রামমোহন সংগ্রহশালা বা বিবেকানন্দ সংগ্রহশালা, সেখানে আমি গিয়ে একটা উন্মত্ত জনতা
কোনোভাবেই ইচ্ছা করে যদি আমার রাষ্ট্রের সম্মতি না থাকে আমি এরকম কাণ্ড ঘটাতে পারি না। ফলে এর আগে আমরা যেরকম দেখেছিলাম 32 ধানমন্ডি ভাঙার সময় পুলিশ নীরব দর্শক ছিলই না পুলিশ, সেরকম আবার আজকেও দেখা গেল যে কোনো পুলিশই প্রহরা নেই এবং তারা একদম ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে এই উন্মত্ত জনতাকে। এদের মূল ব্যাপারটা হচ্ছে যে বাঙালি বোধ বা বাঙালি সংস্কৃতি, যেটা হচ্ছে একটা বহুত্ববাদ গণতন্ত্রের একটা প্রতীক, তার সঙ্গে বাংলাদেশের একটা নিবিড় যোগাযোগকে অস্বীকার করা এবং মুছে দেওয়া, তার যা কিছু স্মৃতিচিহ্ন সেগুলো মুছে দিয়ে ইসলামী যে ধর্ম তাদের একটা মানে বিশেষ ওখানে উপস্থিতি থাকুক। আজকে কেন লন্ডনে এটা হচ্ছে, কয়েকদিন আগেই আপনি দেখবেন যে টাইম স্কোয়ারে কত বড় একটা জমায়েত হয়েছে এবং সেখানে রবীন্দ্রনাথের গান বাজনা তারা করেছে। মানে ওখানে রবীন্দ্রনাথ চর্চা বাংলাদেশের মানুষেরা এত বেশি করে করে এবং এই যে আপনি দেখছেন ইউনুস সাহেবের বিরুদ্ধে যে বিষেধাগার এবং যে ওখানে যেভাবে তার বিরুদ্ধে স্লোগান হচ্ছে কালো পতাকা, এগুলো আসলে একটা মানে একটা কি বলবো একটা রিফ্লেকশন যে বাংলাদেশে যা হচ্ছে সেটা যারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তারা কিন্তু একেবারেই পছন্দ করছে না, কারণ তারা তো তাদের সেই একেবারে পার ইসলামী ধর্মর বাইরে গিয়ে একটা উদারবাদী গণতান্ত্রিক রাষ্ট্রে তারা এখন বসবাস করে। ফলে তাদের মানসিকতাটা কিন্তু কিছুটা বদলেছে। ফলে সেই জন্য তারা তাদের বাংলাদেশের যে এই ধরনের মানে ইসলামী মৌলবাদী একটা প্রচেষ্টা তৈরি হচ্ছে যে সে এগুলোই থাকুক তার বিরুদ্ধাচরণ করছে। এবং এইগুলো করে কি হচ্ছে, যেটা এটাকে কেন আমি বলছি রাষ্ট্রের মদত, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা আরও যত হবে তখন কিন্তু একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি, সেনাবাহিনীকে ওখানে হস্তক্ষেপ করতে হবে এবং তখন হচ্ছে একটা গেল রব এরা তুলবে যে সেনাবাহিনী হচ্ছে সেনা অভ্যুত্থান করছে, আমাদেরকে আটকে দিচ্ছে, এই ব্যাপার। ফলে এই জায়গায় আমি আবারও আগেও বলেছি যে পৃথিবীর যারা গুরুত্বপূর্ণ জাতিরাষ্ট্র তাদের এবং অবশ্যই ভারতবর্ষের আজকে নিন্দা করেছে। মানে এটাকে একটা জায়গায় দেখুন ইউনুস সাহেব বিএনপির সাথে সেনাবাহিনী ঘটনাটা কোনো ইন্টারফেয়ার করলো না, এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না, কোথাও কি মৌলবাদীর সাথে পরিষ্কার বয়ে আছে এরা হচ্ছে যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলাতে চায়, কোথাও কি ভারতের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছে? ভারতের উদ্দেশ্যে তো ক্রমাগত ইউনিসের একটা পদক্ষেপ রয়েছে, যতক্ষণ না সে চাপে পড়ছে যে অর্থনৈতিক একটা মানে তার উপরে কোনো কিছু আসবে অ্যাসপারশন যে অর্থনীতির পুরো সম্পর্ক ছিন্ন, ততক্ষণ হচ্ছে গিয়ে ভারতবর্ষ এই ইউনুস সাহেব সে থামবে না। আপনি দেখেছেন চিকেন নেক নিয়ে যখন কথা বলেছে এবং তারপরেই যখন ইন্ডিয়া বলেছে যে আমার কোনো ধরনের এখানে আমার যে সড়ক পথ এগুলো ইউজ করা যাবে না, তখন কিন্তু তারা আবার বলছে যে না আমরা একটা সুসম্পর্ক চাই। ফলে এই ভারতবর্ষের ওপরে চাপ সৃষ্টি করছে যে ভারতবর্ষ একটা এমন কিছু পদক্ষেপ নিক যাতে করে ভারতবর্ষের পদক্ষেপটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে। কিন্তু আবার ভারতবর্ষ খুবই মানে ধৈর্য ধরে এই পরিস্থিতি দেখছে এবং আমার মনে হয় ভারতবর্ষকে ওখানে যে সমস্ত দূতাবাস আছে পররাষ্ট্র মানে বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস বাংলাদেশে আছে, ভারতের দূতাবাসও আছে, আমার মনে হয় তাদেরকে কিন্তু কোথাও গিয়ে একটা একত্রিত করে বাংলাদেশেই যে সমস্ত মানে বিদেশি দূতাবাসগুলো আছে তারা যদি বাংলাদেশ থেকে সরে আসার চেষ্টা করে যে না এই সরকারকে মানছি না, এদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখবো না, তাহলে কিন্তু কোথাও গিয়ে বৈধতা এই সরকারের যে বৈধতা সেই বৈধতাটা আরো বড় প্রশ্নের মুখে পড়বে। গৌতম দত্ত আপনার কাছে আসবো, একেধারে যখন এই আজকের এইটা ডেভেলপমেন্ট তারেক রহমান, সেই তারেক রহমান আপনার নিশ্চয়ই সেই মনে আছে যে প্রতিমন্ত্রীদের দিয়ে সে কি কাণ্ড ঘটিয়েছিল, সেই যে 10 ট্রাক বিস্ফোরক সহ লুৎফারুজ্জামান বাবার, সেই তারেক রহমান দেশে ফিরতে পারছে না, লুৎফারুজ্জামান বাবরকে তার গডফাদার তার সাথে বৈঠক, আবার তিনি ওই চ্যাটআপ হাউসে সেখানে গিয়ে তিনি তার বক্তব্যের মধ্যে বলছেন আমরা তো ভারতকে কনফিডেন্সে পেতে চাই এবং যথারীতি মিডিয়ার উপর তার হচ্ছে সমস্ত রাগ বর্ষণ করেছেন যে বিভিন্ন রকম মিসলিডিং নিউজ। তারপরে যখন এটা বলছেন আরেকটা মানে প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে না ওখানে মাইনরিটিদের উপর সেরকম কিছু না, এগুলো সবই অতিরঞ্জিত। একই বয়ানের রয়েছেন এদিকে ভারতের সাথে তিনি সম্পর্ক চাইছেন আর ক্রমাগত এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানে এই যে সংস্কারের নাম বলে 9 মাসের আজকের এই বাংলাদেশ, এই যে এটাকে একটু সংক্ষেপে কিভাবে আপনি বলবেন? আমি 3টে বিষয় আপনাকে বলছি দাদা। এক,
আপনি বলেছেন যে তারেক রহমান দেশে ফিরতে পারছেন, আসলে তিনি দেশে ফিরছেন না। আপনি হয়তো জানবেন যে তারেক রহমান না আসবার পিছনে কতগুলো কারণ কাজ করছে। তার কি কি কারণ আপনি দেখবেন, ব্রিটিশ মানে আমেরিকা থেকে শুরু করে লন্ডন থেকে শুরু করে এমনকি চীন পর্যন্ত তারা কেউ কোনো প্রতিক্রিয়া দেয়নি অন্তত তারেক রহমান সম্পর্কে। কারণ আজকে শেখ হাসিনা যাবার ক্ষেত্রে এই 4 জন মানুষের ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। আমার যেটা মনে হয়েছে, 1 জামাত, 2 বিএনপি, 3 ইউনূস, 4 সেনাবাহিনী। এদের মিলিত ফসলে শেখ হাসিনা আজকে বিতাড়িত হয়েছে এবং ক্ষমতাচ্যুত হয়েছে। তারেক রহমান হচ্ছে একটি নটোরিয়াস ক্যারেক্টার, যে মানুষটি মানে বিশেষত 2001 থেকে 6 সালে সরকারি কার্য প্রশাসনের বাইরে অন্তরালে তিনি নিজে একটি প্রশাসন চালাতেন, অনেকটা ডিপ স্টেটের মতো, এবং সমস্ত কুকর্মগুলো তিনি করতেন। এমনকি লন্ডনে সেই সময় যে মানে রাষ্ট্রদূত ছিলেন সাম চৌধুরী, বিশেষ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, তার উপর যে আক্রমণটা সংঘটিত হয়েছিল সেটাকে কিন্তু পরোক্ষভাবে এই তারেক আনোয়ারকে দোষারোপ করেছিল। আপনারা জানেন যে 10 ট্রাক যে বিস্ফোরক আনা হয়েছিল, যেটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা করে ভেবেছিল, সেটার পিছনে কারিগর ছিল এই তারেক রহমান। এমনকি তাইওয়ানকে দূতাবাস খুলবার জন্য পিছন দিক থেকে সহযোগিতা করেছিল এই তারেক রহমান। এবং একের পর এক গোটা পররাষ্ট্র নীতি ব্যর্থ হয়েছিল 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত। স্বভাবতই এই আনোয়ার এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না আমার যাওয়াটা সঙ্গত না অসঙ্গত, তাই সে আসতে পারছে না। এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে প্রথম কারণ। আর আরেকটা পয়েন্ট আমি বলে দেই, মানে বিশেষত তার উপর যে মেজররা একসময় হামলা করেছিল, অ্যাসাল্ট করেছিল, তারা আজকে জেনারেল হয়ে আছে। সেই সমস্ত জেনারেলরা রিটায়ারমেন্ট নিয়ে এই দেশ ত্যাগ করার আগ পর্যন্ত তিনি আসতে চাইবেন না, সেটাও অপেক্ষা করছে। কিন্তু এই ইউনূস, এই জেনারেলরা রিটায়ার করবে এবং এই দেশ ত্যাগ করবে, আনোয়ার এই দেশে প্রত্যার্পণ মানে এই দেশে আসবে, এটাও তার একটা কৌশলের মধ্যে আছে। এই ডামাডোলের মধ্যে পরিস্থিতিকে অনেকটাই কিন্তু যখন এরকম একটা থাকে আর কি, যেরকম রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যখন এই ধরনের ইকুয়েশনে থাকে, আপনি দেখলেন যে ফুট সোলজার জামাতি যেগুলো আছে মৌলবাদের বিভিন্ন কিভাবে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে তাদের এই আক্রমণ নেমেছিল। আমরা বাংলাদেশ থেকে এবার দ্রুত একটু আসতে হবে মহেশতলার দিকে। মহেশতলার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি? গতকাল থেকে যে অশান্ত পরিস্থিতি, নানা রকম কাটাছেঁড়া চলছে, পুলিশ নিয়ন্ত্রণে রাখলেও যে কোনো মুহূর্তে কিন্তু পরিস্থিতি অশান্ত হতে পারে। বিবদমান 2 পক্ষ সেখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, তারা মানে রয়েছে শুনশান এলাকা। এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম কলকাতা। এটা পশ্চিম কলকাতার অদূরে আকড়া, মহেশতলা এই অঞ্চলগুলো হচ্ছে কলকাতা থেকে দূরে শহরতলি বলা যায়, এবং হচ্ছে এখানে বহু শ্রমজীবী মানুষের বাস এবং মিশ্র সেখানে ভাষাভাষীর মানুষ সেখানে থাকেন, এবং হচ্ছে হাই টেনশন সেখানে। এবং পুলিশের উপর কালকে আপনারা দেখেন উপর্যুপরি ইট পাথর বর্ষণ, এবং তারপরে অনেকে আহত হয়েছেন পুলিশ এবং গ্রেপ্তারও হয়েছে। পরিস্থিতি এই নিয়ে যথেষ্ট রয়েছে, এবং তাকে নিয়ে বিধানসভা উত্তাল হয়েছে। ভারতীয় জনতা পার্টির বিধায়করা সেখানে তারা দাবি করেছেন, যথারীতি বিভিন্ন দাবি এসেছে, রাষ্ট্রপতি শাসন থেকে শুরু করে নানা রকম দাবি। এবং তার মধ্যে থেকে এই মুহূর্তের মহেশতলার ছবি আমাদের সাংবাদিক রিক প্রকাশিত রয়েছেন। রিক, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি সেখানে দাঁড়িয়ে গ্রেপ্তার কতজন হয়েছে, পুলিশ এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে, এলাকাবাসী বা কি বলছে?
সুজিত, এখনো অবধি এই ঘটনার পরিপ্রেক্ষিতে 50 জনের বেশি গ্রেপ্তার হয়েছে। তবে এলাকার ছবি যদি দেখায় একেবারে থমথমে, কারণ বলা যায় যে গতকাল কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই অঞ্চল এবং তারপর দফায় দফায় এই উত্তাপ ছড়িয়ে পড়ে। শুধু এই অঞ্চল নয়, এই অঞ্চলের বাইরেও বিভিন্ন জায়গায়, এই থানার অন্তর্গত বলা যায় বা থানার বাইরেও বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু পুলিশ পোস্টিং রয়েছে প্রতিটা গলির বাঁকে, প্রতিটা মোড়ের মাথায়, যাতে যেখানে কোনো রকম জমায়েত না হয় সেই কারণেই কিন্তু। এবং কিছু কিছু জায়গায় অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, পুলিশ পোস্টিং এখানে রয়েছে, পুলিশ আধিকারিকরা রয়েছে এবং বিভিন্ন সময় তারা রুট মার্চ করছেন এই জায়গা দিয়ে, যাতে আর কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। এই সন্ধেবেলা পুলিশ আধিকারিকরা, তারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা আসছেন, এসে দেখছেন গোটা এলাকা। তবে গতকাল এই ঘটনা সামাল দেওয়ার জন্য যদি গুরুত্বপূর্ণভাবে বলা হয় যে পুলিশের ভূমিকা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একাধিকবার এর আগেও আমরা দেখেছি বিক্ষিপ্তভাবে অশান্তি হলেও দুপুর থেকে সন্ধ্যের পর কিন্তু সেই অশান্তি চরম আকার ধারণ করে এবং তারপর কলকাতা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এএসআই পদমর্যাদা সম্পন্ন যারা আধিকারিকরা রয়েছেন বা কনস্টেবলরা রয়েছেন, তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এবং যে কথাটা জানতে পারা যাচ্ছে যে এই জায়গায় মূলত ব্যবসায়িক ক্ষেত্র থেকে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। প্রথমে একজন ব্যক্তি, তিনি বাইরে থেকে এসেছেন, এসে এখানে দোকান দিতে চেয়েছেন। দোকান দেওয়ার পরিপ্রেক্ষিতে যার সঙ্গে বচসা লাগে তিনিও কিন্তু এখানকার চিরস্থায়ী বাসিন্দা নয় এবং তাদের এই বচসার মাঝখানে এখানকার মানুষরা জড়িয়ে পড়েন এবং জড়ানোর পরবর্তী সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, এমনটাও কিন্তু অনেকে বলছেন। এলাকাবাসীরা, অনেক এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যারা এই ধরনের গন্ডগোল করছে বা যারা ইটপাটকেল ছুঁড়েছে, পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়েছে, দোকানপাট ভাঙচুর করেছেন, তারা অধিকাংশই কিন্তু এই এলাকার নয়। কারণ এই এলাকায় যারা থাকেন তারা এত বছর ধরে এখানে থেকেছেন, কেউ 50 বছর, 60 বছর, 80 বছর, তার পূর্বপুরুষরাও এখানে থেকেছে। ফলে সম্প্রীতির একটা জায়গা কিন্তু রয়ে গিয়েছে, কারণ তারা প্রতিবেশী, নিজেদের মধ্যে কোনোদিনই কোনো ঝামেলায় তারা জড়াননি। তারা একের পর এক, পরপর বছরের পর বছর তারা থেকেছেন নিজেদের মধ্যে মিলেমিশে। কিন্তু বাইরে থেকে কয়েকজন এসে তাদের মধ্যে থেকে এই যে অশান্তির সৃষ্টি হয়েছে, যার ফলে এখানকার মানুষ আজকে ঘরের বাইরে বেরোতে পারছে না, রাস্তার দোকানপাট খোলা যাচ্ছে না, রাস্তায় শুনশান অবস্থা। যেখানে সন্ধেবেলা গমগম করে এখানকার বাজার, সেখানে আজকে এই অবস্থা যে দোকানপাট সেইভাবে খুলছে না। পুলিশ পোস্টিং রয়েছে, ঢিলছোড়া দূরত্বে থানা, কলকাতা পুলিশের ফোর্স আনা হচ্ছে, এখানে পুলিশ পোস্টিং রাখা হচ্ছে, এমনই একটা পরিস্থিতিতে তৈরি হচ্ছে। কিন্তু এখানকার মানুষজন চান না যে এখানে আর কোনো অশান্তি হোক, কোনো অন্য কারণে অশান্তি হোক, তারা সেটা চান না। কারণ যাদের সাথে তারা বসবাস করছেন তাদের সবাইকে তারা চেনেন, তারা প্রতিবেশী, তারা এত বছর ধরে একসাথে রয়েছেন। ফলে তারা নিজেদের মধ্যে যে অশান্তি, সেইটা তারা একেবারেই কাম্য নয় তাদের মধ্যে। এই ঘটনায় কিন্তু সুজিতদা মনে করিয়ে দিচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের কথা। সেইখানের গ্রাউন্ড জিরোতেও আমি গিয়েছিলাম, সেখান থেকেও প্রতিবেদন তুলেছিলাম। সেখানেও কিন্তু সেখানকার মানুষরাও কিন্তু এই একই কথা বলেছিল, যারা তাণ্ডব চালিয়েছে তারা কিন্তু এখানকার নয়। কারণ যারা এখানে থাকেন তাদেরকে তারা চেনেন, তারা প্রতিবেশী, তারা এত বছর একসাথে থাকছেন, তাহলে কারা এলো? এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্নেই কিন্তু আজকের বঙ্গ রাজনীতি বলা যায় উত্তপ্ত। সুকান্ত মজুমদারকে এই অঞ্চল থেকে প্রায় 7 কিলোমিটার দূরে সেখানেই আটকে দেওয়া হয়েছে। এই অঞ্চলে তিনি ঢুকতে পারেননি। গতকাল একজনের বক্তব্য শুনিয়েছিলাম সুজিতদা, তিনি বলছেন যে বিজেপি বাইরে থেকে লোক এনে এই তাণ্ডব এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের লোক নয়, এখানকার এলাকাবাসীরা বলছে। কারণ যাদেরকে এনেছে তাদেরকে কোনোদিনও দেখেননি, তাহলে তারা এলেন কোথা থেকে, এই জায়গা সম্পর্কে তারা জানলেন কিভাবে? পরিস্থিতির উপর নজর রাখা, আমি অবশ্যই আমাদের প্যানেলে দেবাশিস বাবু রয়েছেন। এটা একটা নিঃসন্দেহে বিজেপি এটাকে পরিস্থিতিকে একটা রাজনৈতিক অনুকূলে নিয়ে আসার চেষ্টা করছে, কারণ আমরা বিধানসভাতেও দেখেছি বা বিভিন্ন জায়গাতে দেখেছি। কিন্তু এইটার ক্ষেত্রে একটা যে ঘটনাটা রয়েছে, যে দোকান যে সেখানে চালায়, ঈদের পর সে ফিরেছে এবং ফিরে এসে ওখানে দেখছে একটা তুলসী গাছে, মানে একটা ওখানে রয়েছে, সেও ওখানে হকারি করে। এই নিয়ে একটা বচসাটা, যেটা একটা বিরাট একটা স্পেয়ার তৈরি করে দিল। এটাকে আমরা কিভাবে দেখব? ইজ ইট এ ফল্ট, মানে ফল্ট লাইনটা কি রাজনৈতিক, নাকি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যর্থতা, নাকি এটা মানে পুলিশের ক্ষেত্রে? কিন্তু পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে, এমনটা তথ্যও আসছে। আপনি এটাকে কিভাবে দেখবেন? দেখুন, মহেশতলা যদি একটা সিঙ্গেল ইস্যু হতো বা একটা সিঙ্গেল ইনসিডেন্ট হতো,
এটাকে একরকমভাবে ব্যাখ্যা করা যেত। এই যে ট্রেন্ডটা আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি, প্রত্যেক জায়গায় কোনো না কোনো সময়ে কোথাও আপনি বলছেন তুলসী গাছ বা দোকানের ব্যাপার নিয়ে প্রত্যেকটা যদি ঘটনাকে যদি আমরা দেখুন, অনেক ঘটনা রিপোর্টেড হয়েছে, অনেক ঘটনা রিপোর্টেড, ভাগ্যক্রমে এই ঘটনাটা সমস্ত মানে লিডিং নিউজে এসে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত ঘটনা কখনো আসে না। এই নিয়ে ব্যাখ্যা করাটাও খুব কঠিন, তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা ঘটনার একটা পার্সপেক্টিভ থাকে, কিন্তু প্রত্যেকটা ঘটনার একটা যদি আপনি যদি মানে সূক্ষ্ম বিচারে চলে যান, সেইখান থেকে কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে গেলে দেখতে হবে যে বারবার হোয়াট ইজ দ্য মোটিভ, কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আজকে বাংলাদেশকে দেখছি, সঙ্গে যদি আপনি পশ্চিমবঙ্গে চলে আসেন, এই ট্রেনটা কিন্তু পশ্চিমবঙ্গে এখন প্রত্যেক দিন মানে প্রত্যেক মাসে এরকম 3-4টে ইনসিডেন্ট হচ্ছে। কোথাও যতক্ষণ না যেমন আপনার ধুলিয়ানের ক্ষেত্রে দেখা গেল যে প্যারামিলিটারি ফোর্স গেল, মানে সেখানে রেস্কিউ করলো, তারপরে গিয়ে ব্যবস্থা মানে নর্মালাইজ করা হলো সিচুয়েশান, অন্যান্য অ্যারেস্ট ফ্যারে, এগুলো তো পরের ঘটনা। দেখুন, তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটে গেলে একটা সেখানে পুলিশ তার রিয়াকশান পিরিয়ড কতখানি, আজকের দিনে কোনো এটা বলতে কোনো দ্বিধা নেই। আমরা প্রথম জীবনে যে পুলিশিংটা করেছি, আজকের দিনে যে পুলিশিংটা চলে এসছে, তার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। আজকের দিনে আপনার সার্ভেলেন্স করার অনেক বেশি টেকনোলজি সামনে এসছে। সেই সময় কোনো সিসিটিভি ফুটেজ বা অন্যান্য এই কাভারেজগুলো ছিল না। আজকে প্রত্যেকটা পলিটিক্যাল লিডারের মানে কোট আনকোট মানে যারা ওখানে ইয়ে করে রয়েছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের কিন্তু সার্ভেলেন্সের ব্যবস্থা থাকে, প্লাস লোকাল সোর্স থাকে, অন্যান্য ইনপুট থাকে। আজকে সিভিক ভলেন্টিয়ার্সকে সরকার এত পয়সা দিয়ে পুষছে। তো সব কিছু মিলিয়ে যদি পুলিশিংটা দেখা যাবে সামনের দিকে এগোচ্ছে না পিছন দিকে যাচ্ছে, আগে ল অ্যান্ড অর্ডার ইস্যুগুলো কি মানে সেখান থেকে কমছে না বাড়ছে। 2 নম্বর, একটা প্রত্যেকটা থানাতে আগে একটা হিস্ট্রি শিট থাকতো, সেখান থেকে ট্রাভেল মঙ্গারদের একটা লিস্ট থাকতো। দুঃখজনকভাবে আজকে যারা ট্রাভেল মঙ্গার বা এই হিস্ট্রি শিটার ছিল, তারাই এখন মানে মেন মানে চালকের আসনে, মানে প্রশাসকের সাথে বিভিন্ন জায়গায় তাদের আপনি দেখতে পাবেন। তারা কিন্তু রাজনৈতিক প্রয়োজনে নিজেরা শেল্টার নেওয়ার জন্যই যান, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আজকে একটা পার্সপেক্টিভ আছে বাংলাদেশ বা অন্যান্য যে যদি ঘটনাটাকে আপনারা সামনে পাশাপাশি রাখেন, তার সাথে কিন্তু এটা পুরোটাই যুক্ত। আজকে যে এই পশ্চিমবঙ্গের মানে বিজেপি যেটা বলতে চাইছে হিন্দু আক্রান্ত বাংলাদেশে, এখানেও যেটা আসছি যে এই যে অনুপ্রবেশ যে ঘটছে, এবং তার এই অনুপ্রবেশকারীদের মধ্যে একটা বেশ বড় সংখ্যক যে লোকজন আসছে, এদের যে বিভিন্ন কারণে ধরুন রাজনৈতিক স্বার্থে, ভোট ব্যাংক, আদার্স যে রিজনের জন্য নিয়ে আসছি আমরা, যে খাল কেটে কুমিরগুলোকে নিয়ে আসছি, এদের যে স্ট্যাটাস বা যে স্ট্যান্ডার্ড, এরা কিচ্ছু জানে না। মানে এই যে দোকানগুলোতে লুটপাট করেছে, মানে একদম সামান্য জিনিসপত্র, ওই যে দেখলাম চিরুনি, ছুরি, কাঁচি, এগুলো নিয়ে চলে গেছে। মানে আপনাকে বুঝতে হবে এদের মোটিভটা কি আর কি স্ট্যান্ডার্ডের লোকজন আসছে। তো এই যে মানে পরপর এদের কিন্তু 3 রকমের লোক থাকে। একটা হচ্ছে গোষ্ঠী সংঘর্ষ, তার মধ্যে এক ধরনের লোক থাকে যারা এই পুরো মানে অবস্থাটাকে কাজে লাগিয়ে লুটপাট এবং অন্যান্য ইয়ে করতে থাকে, এবং যারা এই পুরো মাস যারা আছে এই ভাঙচুর বা অন্যান্য একটা দল কিন্তু দীর্ঘদিন ধরে ওখানে ক্যাম্পেইন চালায় কিভাবে প্রভোকেশন করে নিয়ে আসতে হবে। তারপরে যারা ওই বাসিন্দারাও বলছেন যে আমরা এত 50 বছর ধরে আছি, কখনো এই ধরনের ঘটনা দেখিনি। তো আজকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ভাবছি যে আচ্ছা এখানে কেন হলো, এখানে তো আমরা কখনো দেখিনি। কিন্তু আজকে দেখবেন ট্রেনটা আস্তে আস্তে কোন দিক থেকে কোন দিকে মুভ করছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। একটু ট্রেনটা মানে ধরুন এই বাংলাদেশ চলাকালীন মুর্শিদাবাদ, মালদা, তারপর হচ্ছে এখানে পপুলেশন বলা যেতে পারে মুসলিম হিন্দু মূলত একটা বড় অংশের হচ্ছে সেখানে একটা মানে, এবং সেই নিয়েই হচ্ছে দেখুন এখানে হচ্ছে একজন দোকান যিনি বিহারে ঈদ কাটিয়ে ফিরেছেন, তারই ওখানে দোকান বহু বছরে, এবং এসে দেখছে একটা তুলসী গাছ লাগানো মানে আছে, যেটাকে নিয়ে প্রাথমিক শুরুয়াত, তারপরে তো একটা মানে বড় জায়গায় মানে চলে যায়। আর কি আগামী দিনে এরকম বিভিন্ন যে জায়গাগুলোতে হচ্ছে বর্ডারিং এরিয়া বা বিভিন্ন জায়গায়
কি আগামী দিনে এরকম ঘটনা আরো ঘটতে থাকবে বলে আপনি বলছেন? বর্ডারিং এরিয়া থেকে যদি আমরা বিশ্লেষণ শুরু করি, সেখানের অবস্থাটা এতটাই করুণ, মানে এখানে তো মানে কলকাতা শহর থেকে কতটা দূরে, তো এই ঘটনাগুলো আমরা সাক্ষাৎ ক্যামেরায় দেখতে পাচ্ছি। কিন্তু বর্ডারিং এরিয়ায় যে কি মানে নৃশংস অত্যাচার, এবং তার জন্য যে মানুষ কিভাবে মানে তার জন্য মানে কিভাবে তারা আত্মরক্ষা করে বা কোনোভাবে প্রাণ নিয়ে বেঁচে আছে। যখন ধরুন পোস্টপোল ভায়োলেন্স শুরু হয়, আমি কুচবিহার জেলার তখন এসপি, তো সেই সময় দাঁড়িয়ে, ওটা তো বর্ডারিং এরিয়া, মানে ওই যে জায়গার যে তাণ্ডব, এটা কিন্তু তখন এরকম কোনো ব্যাপার ছিল যে তৃণমূল সমর্থক যারা ছিল তাদের ওপরও, যারা তৃণমূল সমর্থক তারাও যারা হিন্দু ছিলেন তাদের ওপরেও ঘটেছে, এরকম ঘটনা ঘটেনি যেটা হয়নি। এই যে মাস স্কেলে এই যে মোবিলাইজেশন, সব থেকে দায়ী কারা জানেন? এই যে দীর্ঘদিন ধরে এই যে কিছু মানে আজকেই আমি দেখছিলাম একটা খবর যে দুজন ওই ইলেকশন রিলেটেড ব্যাপারে দুজন আধিকারিককে অ্যারেস্ট করা হয়েছে, তাদের এগেনস্টে এফআইআর হয়েছে। এই যে দীর্ঘদিন ধরে এই যে জাল নথি বানিয়ে এইভাবে শুধুমাত্র অর্থের বিনিময়ে যারা দেশের নিরাপত্তাকে এইভাবে নষ্ট করেছেন, বিঘ্নিত করেছেন, এবং এই প্যাকেজ সহ বিভিন্ন মানুষকে ঢুকিয়ে নিয়ে এসছেন, মানে দেশকে যে কি জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, এর থেকে বড় ক্ষতি কিছু হতে পারে না। রাজনৈতিক নেতৃত্বরাও আছেন, এর সাথে আমাদের প্রশাসনিক আধিকারিকরাও আছেন, এবং সর্বোপরি পুরো সিস্টেমের মাধ্যমে এটা চেইন সিস্টেমে কাজ করেছে। মানে এই ধরনের লোকেদের এগেনস্টে যদি আরও যত পানিশমেন্ট ইনিশিয়েট করা হবে এবং যত কঠোর আইন মানে এদের এগেনস্টে প্রণয়ন করা হবে, মানে শুধু অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিলাম বা তাদের জন্য আইন হলো সেটা নয়, যারা করিয়েছেন তাদের জন্য কঠোরতম শাস্তি হওয়া উচিত, কারণ তারা দেশকে সাংঘাতিক বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। আমি এই পশ্চিমবঙ্গে, আমার কলকাতা শহরে জন্ম, আমি একটু শহরতলিতে মানে মামার বাড়িতে বড় হয়েছি, পড়াশোনা থেকে আরম্ভ করে কলকাতা শহর, এবং আমি মোটামুটি গোটা পশ্চিমবঙ্গে সব জায়গায় ঘুরেছি, এবং আমি চাকরি জীবনে সেন্ট্রাল ডেপুটেশন হয়েছিল, ভারতবর্ষটা আমার ভালো করে দেখা। বিশ্বাস করুন, আমার আপব্রিঙ্গিংয়ের সময় বা চাকরিরও প্রথম জীবনে আমি এই ধরনের অ্যাটমসফিয়ার কিন্তু পশ্চিমবঙ্গে কখনো দেখিনি, বা সত্যিকারে আমরা বাংলা নিয়ে একটা অন্য চিন্তাভাবনা ছিল। কিন্তু এইভাবে যে ধরনের মানসিকতা লোক এখানে ঢুকে গেছে, তারা কিন্তু আমাদের এখানকার যারা অনেক ভালো, যারা মুসলিম যারা তখনও তো আমাদের সাথে ছিলেন, আমাদের অনেক বন্ধু বান্ধব, মানে কারোর সাথে কোনো ইয়ে নেই, কিন্তু দীর্ঘদিনের এই ট্রেন্ডটা যখন চলেছে না, মানে এই হিংসাটা কিন্তু ক্রমশ বাড়তে 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 এমন একটা জায়গায় চলে এসছে, তাদেরও কিন্তু কিছু মানে বলার নেই। আজকে যারা সত্যি পড়াশোনা জানা বা যাদের বিবেকবান যারা মুসলিম রয়েছেন না, তারাও মনে হয় এদেরকে কন্ট্রোল করার মতো জায়গায় নেই। মানে অবশ্যই মানে যেভাবে পুলিশই কন্ট্রোল করতে পারে, কাউকে মারে না। আর পুলিশের কথা লাস্ট যেটা বলে মানে আমার এখন মানে এটা শেষ করতে চাই, যে পুলিশ আজকে কাকে কন্ট্রোল করবে? যে পুলিশ নিজের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না, যে নিজে লুকিয়ে পড়ছে কোথাও গিয়ে, ঊর্ধ্বতন অফিসারকে আমি সেই জায়গাটা বলতে চাই না, এটা মানে আমাদের পশ্চিমবঙ্গের খুব কলকাতা শহরের খুব কাছের জেলাতে 2017 সালে মানে যেভাবে এসপিকে হ্যাকেল করেছিল, কান ধরে উঠবোস করিয়েছিল, তো সেই ঘটনা কিন্তু কখনো সামনে আসেনি। তো সেক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই যখন ক্রাইম কনফারেন্সে এটা আলোচনা হয়েছে, তখন বলেছে যে সেই ব্যাপারটাও মানে যাতে সারফেসে না নিয়ে আসতে। এইটা যদি দেখুন, শাসন ব্যবস্থাতে যে এই আইনটা প্রণয়ন করবেন, সি ইজ এ সিম্বল, সেই জায়গাটা যদি যেদিন ডিস্ট্রয়েড হয়ে যাবে না, সেটা আপনাকে কেউ মানবে না। আজকে ভারতবর্ষের যে সংবিধান বা যেভাবে আইন তৈরি হয়েছিল, সিআরপিসি, আইপিসি বা এভিডেন্স অ্যাক্ট, সেখানে সিআরপিসিতে একটা অফিসার ইনচার্জের জন্য স্পেশাল একটা জায়গা দেওয়া হয়েছে। যেদিন এই ব্যাপারটা নষ্ট হয়ে যাবে, তো আমি যদি এসপি হিসাবে জেলায় যেতাম, আমি কিন্তু অফিসার ইনচার্জের চেয়ারেই বসতাম, ডিজি আসলেও সেটা বসবেন। যেদিন ওই পুরো সিস্টেমটাকে আপনি নষ্ট করে দেবেন, আর কোনোদিন মানে ক্রাউডকে কন্ট্রোল করতে পারবেন। আমি বুঝতে পারছি আপনি কোন কি জায়গা আপনি বলতে চাইছেন। পরিস্থিতি উদ্বেগজনক, ভয়াবহ। আমি শুরু থেকে যে বাংলাদেশ থেকে শুরু করে এই জিনিসটা আসবে, ভয়াবহ একটা পরিস্থিতিকে তৈরি করছে, যা বাংলার আবহমান কৃষ্টি সংস্কৃতি চেতনাকে বিদ্ধ করছে। এই জিনিস সহজে কিন্তু ভোলা নয়, এবং এর কিন্তু আমরাও পাল্টা প্রস্তুতিও কিন্তু আমরা রাখছি। এটাও কিন্তু অত সহজে মানে তার কারণ হচ্ছে বাংলার যারা মানুষ, যারা এই বাংলার মাটিতে বড় হয়েছে, যেরকম দেবাশিস বাবু বললেন
যারা এখানকার কৃষ্টি সংস্কৃতি এবং এখানকার থেকে হয়েছেন তারা কিন্তু অত সহজে, আমরা শুধু রবীন্দ্রনাথ বা লালন ফকির কিন্তু শুধুমাত্র চর্চা করি না, অন্য কিছু চর্চাতেও কিন্তু আমরা যথেষ্ট পারদর্শী, কিন্তু ধৈর্যের একটা সীমা কোথাও যদি অতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে যাবে। আমি প্রদীপবাবু আপনার কাছে আসছি, তার আগে শ্রীরামপুর থেকে একজন আমাদের সঙ্গে জনমতে কিছু তার মন্তব্য শেয়ার করতে চাইছেন, মনোজ ঘোষ, একটু বলুন আপনি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছি আমি বলছিলাম যে আপনাদের আজকের যে এই মহেশতলা নিয়ে যে, হ্যালো, হ্যাঁ বলুন তাড়াতাড়ি বলুন। বলছি আজকে আপনারা যেই মহেশতলার ঘটনাটা নিয়ে যে আলোচনা করছেন তাতে আমার মত হচ্ছে, আমার বয়স 83 বছর হয়ে গেল, আমি বহু পার্টি দেখেছি সেই কংগ্রেস আমল থেকে, বুঝতে পারছেন তো? তাই মহেশতলার ঘটনাটাতে সম্পূর্ণ আইএসএফ এবং বিজেপি জড়িত। তার কারণ হচ্ছে যে জবে থেকে ওরা ওই 2021 সালের হেরে যাওয়ার পর থেকে ওরা তখন চুপচাপ ছিল। এই 26-এর ইলেকশন আসছে, বিজেপির সংগঠন বলে কিছু নেই, আইএসএফ এর সংগঠন বলে কিছু নেই। আপনি বললেন আইএসএফ বিজেপি জড়িত, ঠিক আছে, আমরা শুনলাম বিষয়টা, আপনি শুনতে থাকুন আমাদের। দেখুন, একটা তো রাজনৈতিক প্রক্রিয়া রয়েছে, নিশ্চয়ই আপনি এটা মানবেন। 2026-এ পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, এটা সত্য, বাংলাদেশেও হয়তো নির্বাচন আছে, কিন্তু যেটা একটা কমন থ্রেড তৈরি হচ্ছে সেটা হচ্ছে এক ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক একটা মেরুকরণ তৈরি হয়েছে, যেটা আমাদের বাংলার কৃষ্টি বা সংস্কৃতির সাথে যায় না। এবং এখানে একটা রাজনৈতিক ডিভিডেন্ডের প্রশ্ন রয়েছে। যে অঞ্চলগুলো হচ্ছে, ধরুন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কিছু কিছু জায়গায় রয়েছে, কতগুলো জায়গায়, এবং কলকাতার জায়গায় মহেশতলাটা একটা ফ্রিঞ্জের মধ্যে পড়ছে, ওয়েস্ট ক্যালকাটা ব্যাংকস বা ওই জায়গাটার মধ্যে এটাকে পড়ছে। এই যে পুরো ঘটনাটাকে নিয়ে আপনি কি বলবেন? একটাই পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের আজকে পরিচিতি নিয়ে মানুষ খুব সন্দেহ প্রকাশ করছে, মানে আমি কে। আগে যদি ধরুন দুজন হকার, তারা কিন্তু তাদের হকার সত্ত্বটাই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন তার বাইরে গিয়ে তার জাত কি, তার ধর্ম কি, সে কোথা থেকে এসেছে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং এই বিষয়গুলো একদিকে যেমন একটা রাজনৈতিক কারণ রয়েছে, কিন্তু তার থেকেও বড় সেটা হচ্ছে একটা মানে আমাদের চারিপাশে, শুধু পশ্চিমবঙ্গকে আপনি দেখলে হবে না, মানে এই যে বাংলাদেশে এই চারিপাশে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে মানুষের মধ্যে আমার ধর্ম কি এবং আমার ধর্মটা হঠাৎ করে কোনো অসুবিধায় পড়ে গেল না তো। এই যে একটা তুলসী গাছ, ধরুন আমার একটা মুসলিম বাড়িতে একটা তুলসী গাছ যদি বসানো হয়, তাতে কি তার ধর্মর পরিচিতিটা নষ্ট হয়ে গেল? এই একটা আতঙ্ক, যে একটা আতঙ্ক মানুষের মধ্যে এসে গেছে। এইখানে একটা প্রশ্ন, এই যে আতঙ্কটা তৈরি হচ্ছে সেটা একটা জায়গায়, যেটা হচ্ছে ধরুন কোনো জায়গায়, যেটা দেবাশিস বাবু বলছিলেন, একটা অনুপ্রবেশ একটা ইস্যু তৈরি হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে পাকিস্তানি, বাংলাদেশি এবং রোহিঙ্গা মিলিয়ে প্রায় 3 কোটির মতো রয়েছেন। এটা লোকসভাতেও আলোচনায় এসছে, এবং যার সিংহভাগ 1,20,00,000 মতো পশ্চিমবঙ্গে রয়েছে। তাহলে তো একটা জায়গায় জনবিন্যাসটাই চেঞ্জ হয়ে যেতে পারে, এবং জনবিন্যাস চেঞ্জ হয়ে গেলে বিভিন্নভাবে তার পাল্টা একটা যখন প্রতিক্রিয়া, তবে পুরো এলাকার ডেমোগ্রাফিক কম্পোজিশন, আজকের রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, যে পশ্চিমবঙ্গকে অ্যাকচুয়ালি ইট উইল বি এ বিগার প্রবলেম, যেখানে একটা বর্ধিত জনসংখ্যা যদি তারা বলে যে আমাকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, তখন কিন্তু পরিষ্কার একটা দিকেই ইঙ্গিত করছে রাজনীতিকরণ হচ্ছে, কিন্তু সেখানে একটা সংখ্যার একটা আধিক্য কিন্তু এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এটার থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে যে যারা এই অনুপ্রবেশ, এই সংখ্যাটা বলছেন, মানে পার্লামেন্টে যেহেতু আলোচনা হয়েছে, তার ফলে এই সংখ্যাটার একটা বৈধতা আছে, এই সংখ্যাটা নিশ্চয়ই কেউ জোগাড় করেছে। তো ফলে আমার একটাই পরিত্রাণের উপায়, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল নির্বিশেষে এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার যারাই থাকুক না কেন, এদেরকে চিহ্নিত করা, যারা এই অনুপ্রবেশটা করেন। এক্ষেত্রে দেবাশিস বাবু, আপনি আগে আর একদিন যখন আপনার সাথে প্যানেলে ছিল, যে এই ভোটার মানে কার্ড আর কি খুব গুরুত্বপূর্ণ, এটা যে ভোটার প্যানেলে ছিল, সেই জায়গাটায় এইটা কিন্তু হাতে যা সময় রয়েছে, এটা আপনারা কি সিরিয়াসলি, আমি এখানে তৃণমূলের কোনো আজকে কোনো মুখপাত্র যেহেতু নেই, তাদের কাছেও রয়েছে যে সিরিয়াসলি এই ব্যাপারটা, মানে এটাও যাতে না হয় যে ধরুন বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানাতে ভোট দেয়, আবার পশ্চিমবঙ্গতে এসে গিয়েও সেই একটা ভোটার কার্ডে করেছে,
এটাও যেমন একটা বিপজ্জনক একটা ট্রেন্ড। আবার বাংলাদেশে সে এরকম ঢুকে গিয়ে ওখানে ভোটার এখানে ভোটার নাম চেঞ্জ করে নিচ্ছে, এই ব্যাপারটাকে কি সিরিয়াসলি এটা অ্যাড্রেস হবে বলে কি আশা করা যায়? কারণ উনি এটা মানে 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 বিজেপি কি রিয়েলি সিরিয়াস এই ব্যাপারটায়? দেখুন, দুটো জিনিস একটু সংক্ষেপে, সময়ের একটু স্বল্পতা। এক হচ্ছে যে ডাবল ভোটার কার্ড বা ডাবল এন্ট্রি কোথাও থাকতে পারে না, নাম্বার ওয়ান। আমরা সেক্ষেত্রে 28 লাখ চিহ্নিতকরণ করে দিয়েছি। আর অন্য দেশের নাগরিক এসে এখানে ভোটার হবেন, এটা তো হতেই পারে না। প্রথম জনের ক্ষেত্রে তো অবশ্যই অপরাধ, কিন্তু দ্বিতীয় জনের ক্ষেত্রে এটা তো মানে আইনত কেন, মানে আমাদের সংবিধানে কোনো বৈধতাই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটোকে যারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন, এর থেকে খারাপ কোনো প্রবণতা থাকতে পারে না। 2 নম্বর কথা, অলরেডি এটা আমরা চিহ্নিতকরণ করে দিয়েছি। আগের দিন যিনি তৃণমূলের প্রবক্তা এসেছিলেন উনি অনেক কিছু বলেছিলেন, অনেক কিছু করবেন। আমি জানি না কি কি সিস্টেম নিয়ে ওনারা করতে পেরেছেন। আর তারপরে লাস্ট যেটা আজকে বলতে চাই সকলের সামনে, দেখুন আত্মরক্ষার আপনাকে মানে কিন্তু আমাদের সংবিধান অধিকার দিয়েছে, তো সেই জায়গায় আইন অধিকার দিয়েছে দাদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটবে, আর প্রত্যেক দিন গিয়ে এই ঘটনাগুলো পুলিশ ওই হাত পা তুলে মানে করে নেবে, কোথাও খাটের তলায় লুকিয়ে পড়বে বা সাদা রুমাল দিয়ে ওই করবে। মানে মানে কি তাহলে এই ক্ষেত্রে পুলিশকে মানে কঠোর অ্যাকশন মানে আপনি কি মানে বলতে চাইছেন? মানে এটাকে মানে মানে খুব কঠোরভাবে দমন করতে হবে। যে আইনের শাসন অধিকার দিয়েছে সেগুলোকে মানে মানুষের আত্মরক্ষা এবং সম্পত্তি এই দুটো কিন্তু রক্ষা করার জন্য কোনো ঘটনা ঘটেনি বলছি, সব অনেক জায়গায় ঘটেছে, মানে দুলিয়ানে মানে একদম মানে করে কুপিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যা যা তাকে ইকুইপমেন্টস দেওয়া হয়, মানে লিথাল আর নন লিথাল, প্রয়োজনে তাকে ব্যবহার করার জন্য কিন্তু প্রভিশন আছে। সেইটা না করে যদি সে এখন গিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মতো হাত তুলে দাঁড়িয়ে থাকে, এটা পুলিশ এর জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানে পুলিশকে আমি গৌতম বাবু খুব সংক্ষেপে, সময় একেবারে অতিক্রান্ত। আমি শুধু এইটুকুন বলবো যে ভোটারদেরকে যদি আমরা অনেকটা কালনেমির লঙ্কা ভাগের মতো করে বিভাজন করি, তাহলে 2026 সালের আগে আমাদের বোধহয় এইরকম ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় সংঘর্ষ বোধহয় আমাদের আরো দেখতে হবে। অর্থাৎ ভোটাররা কিন্তু কেউ কালনেমির লঙ্কা নয়, লঙ্কা ভাগ আমরা করতে পারি না, এক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নাই। ওপার বাংলা থেকে যেভাবে এই ফেন্সিং না থাকার কোনো যত মানুষ এবার বাংলায় আসছে এবং বাংলার মাটিতে ছড়িয়ে যাচ্ছে, তার প্রভাব কিন্তু অনায়াসে এই বাংলাতে পড়ছে এবং ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক এবং মননটা পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। গতকালকে পুলিশ যে ভূমিকা নিয়েছে, সেই পুলিশের ভূমিকায় পুলিশ যখনই বুঝতে পেরেছে যারা সাম্প্রদায়িক একটা বিষয় নিতে পারে, পুলিশ ধৈর্যচ্যুতি ঘটেনি। এটাও আমরা কিন্তু কখনো কখনো এই জায়গাটাতে আমার মনে হচ্ছে পুলিশ সঠিক ভূমিকা নিয়েছিল কিছুটা সময়ের জন্য। আর একটু আগে দায়িত্বপূর্ণ হলে ভালো হতো, কিন্তু মানে একটু মানে আসলে প্রশাসনিক জায়গা থেকে এইটা একটা রয়েছে, কিন্তু একটু জটিল সিচুয়েশনস রয়েছে। পুলিশ কোন সময়টা গুলি চালাবে বা চালাবে না, বা কতটা কঠোরতা দেখাবে, তার এই ধরনের সুযোগ ঠিক যেরকম হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এখন বিদেশে এসব হচ্ছে, তার সুযোগে আজকে রবীন্দ্রনাথের বাড়ি হলো, তার মানে কি অ্যাটাকের লক্ষ্যবস্তু কিন্তু বাংলার সংস্কৃতি। আমি এটা মনে করি রবীন্দ্রনাথ বিশ্বকবি হচ্ছেন বাংলায় লিখে, এবং বাংলার যে একটা নিজস্ব সংস্কৃতি কোনোটাই কিন্তু বুঝতে পারছে না, হয়তো ডিপ পেনিট্রেটিভ কিছু এই মুহূর্তে সময় স্বল্পতায় করা যায় না, কিন্তু প্রত্যেকটা ঘটনার উপর নজর রাখছে। আমাদের সঙ্গে দূরভাষে অনেকে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু আজকে ক্ষমা করবেন, সময় যেহেতু অতিক্রান্ত নিতে পারলাম না। আপনারা অবশ্যই পরবর্তী সময়গুলোতে প্রত্যেক দিন 7টায় আপনাদের সাথে রেগুলার দেখা হবে জনমতে। আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং অবশ্যই যে লাইভ স্ট্রিমিংয়েও কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করবেন একেবারেই কিন্তু আমাদের সঙ্গে, এটা আমাদের কাছে অত্যন্ত জরুরি। ধন্যবাদ প্রদীপবাবু আপনাকে, ধন্যবাদ দেবাশিস ধর বিজেপি মুখপাত্র আপনাকে, এবং গৌতম দত্ত রাজনৈতিক বিশ্লেষক আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।